নমস্কার। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হলো পাওয়ার। আমরা জানি যে আমরা ইতিমধ্যেই এই কনটেক্সচুয়ালাইজিং দ্য স্টাডি অফ পলিটিক্স এবং তারপরে মিনিং অফ ইনফ্লুয়েন্স শেষ করে ফেলেছি। তাহলে এইটা ইনফ্লুয়েন্স আমাদের শেষ, আমাদের কনটেক্সচুয়ালাইজিং দ্য স্টাডি অফ পলিটিক্সটা শেষ। এখন আমরা শুরু করব ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার, অর্থাৎ পাওয়ারের বিভিন্ন ধরনগুলো নিয়ে আমরা আলোচনা করব। তাহলে শুরু করা যাক ক্লাসটা। এটা হলো কনসেপ্ট অফ পাওয়ার, যেখানে আমরা পড়বো যে পাওয়ার জিনিসটা কি এবং এর কতগুলো ধরন হয়। বলে রাখি যে এটা হলো ইগনুর নোটস, কিন্তু আমার নোটস হয় আলাদা, অর্থাৎ স্টুডেন্টদের আমি যে পড়ার নোটস দিই সেটা আলাদা হয়, কিন্তু আমি বোঝানোর জন্য সাধারণত ইগনুর নোটসটাই ব্যবহার করি। তো যারা পেইড কোর্সে পড়ে তারা পিডিএফ কোর্স, মানে পিডিএফ যে আমার যে বানানো পিডিএফ সেটা থেকেই সাধারণত পড়ে থাকে। এটা তোমাদের সবার সুবিধার জন্য আমি ইগনুর নোটসটা ব্যবহার করি, কারণ অনেক অনেক সিম্পল ল্যাঙ্গুয়েজে এবং সরল সহজ ভাষায় লেখা থাকে। একটু ছোট করে থাকে সেটা আলাদা বিষয়। তো যাই হোক, শুরু করা যাক। আমি তোমাদের প্রথমেই বলেছিলাম ইনফ্লুয়েন্সের কথা। কি ইনফ্লুয়েন্স? পলিটিক্যাল ইনফ্লুয়েন্সের কথা আমি তোমাদের আগের উইকেই পড়িয়ে দিয়েছিলাম। আমি বলেছিলাম যে তোমরা যখন এই পাওয়ারটা শুরু করবে সেটা বোঝার জন্য এই পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা তোমাদের বুঝতেই হবে। তাহলে আজকে দেখা যায় যে কিভাবে পাওয়ারটা আমাদের কাজে লাগে। বলছে যে এরকম যে কোনো জিনিস, যেটা মানে পাওয়ার বলতে বোঝায় যে এরকম যে কোনো জিনিস যার দ্বারা আমরা যে কোনো ব্যক্তি, গ্রুপ বা অর্গানাইজেশনের উপর একটা প্রভাব বিস্তার করতে পারি, সেটাই হচ্ছে পাওয়ার। তাহলে পাওয়ারের কনসেপ্টটা আমরা যেটা জানি সেটাই, এবং সেটা খুবই সিম্পল, এবং সেটা কিন্তু এই সোসাইটি বা সোশ্যাল সায়েন্সকে কেন্দ্র করেই গড়ে ওঠে। এবার প্রশ্ন হচ্ছে যে সোসাইটিতে যেটা রয়েছে সেটা হচ্ছে পাওয়ার, কিন্তু যখন সেটা ঢুকে যায় পলিটিক্যাল রিয়ালমে তখন সেটার নাম কি হয়ে যায়, বা একটা সোশ্যাল বিষয় কি পলিটিক্সে ঢুকতে পারে, কিভাবে ঢুকতে পারে কিভাবে ঢুকতে পারে না, সেটাই আমরা আলোচনা করব। যে তার মানে পাওয়ার মানে বোঝা গেল যে যখন কোনো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তি, গ্রুপ বা অর্গানাইজেশনের ওপর নিজের প্রভাবটা বিস্তার করছে এবং তারা বিস্তার করছে, সেটাকে তাহলে আমি পাওয়ার বলছি। সোজা কথা, এত অব্দি গেল হচ্ছে তাহলে আমার পাওয়ারের কনসেপ্ট। খুব ভালো কথা। এইবার যদি আমরা একটু বড় ফ্রেমে দেখার চেষ্টা করি, বড় ফ্রেমে দেখার চেষ্টা করি মানে আহ, যে একজন মানুষ তার ইচ্ছা মতো সমস্ত কাজ করিয়ে নিতে পারছে বাদ বাকিদের দিয়ে। একটা মানুষ হতে পারে, একটা গ্রুপ হতে পারে, বা একটা অর্গানাইজেশন হতে পারে, যে তারা অন্যদের দিয়ে সমস্ত নিজেদের কাজ করিয়ে নিচ্ছে। তাহলে একটু বড় ফ্রেমে মানে আমরা এবার এটাকে পলিটিক্যাল ফ্রেমে ভাববো, যে এই পলিটিক্যাল ফ্রেমে বিষয়টা কিভাবে হয়। পলিটিক্যাল ফ্রেমে বিষয়টা কিভাবে হয় সেটা হলো যে আমরা জানি যে যে কোনো ধরনের সামাজিক বিষয় রাজনৈতিক ডোমেনের মধ্যেই পড়ে। এখানে স্পষ্ট করে লাইনটা লেখা রয়েছে যে let us see that what happens if we are talk to take the use of social power as a criterion to define the political system. This would imply that almost all human actions and interactions would fall in domain of politics. অর্থাৎ যে আমাদের মানুষের প্রত্যেকটা কর্ম, প্রত্যেকটা ক্রিয়া আমরা সোসাইটিতে থেকেই করছি ঠিকই, মানে আমরা যে সমস্ত কর্ম করছি, তাহলে এভরি অ্যাকশন অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টারঅ্যাকশন, ঠিক আছে, সবকিছু পড়ছে কিসের আন্ডারে? সবকিছু কিন্তু আমরা মনে করছি যে আমরা সোসাইটির ডোমেনের আন্ডারে পড়ছে, কিন্তু এটা কিন্তু সোসাইটির সাথে, যদি এটা আমি বড় করে আঁকি তাহলে কিন্তু এটা পড়ছে পলিটিক্যাল ডোমেনের মধ্যে। তাহলে আমরা বলতেই পারি যে আমাদের কোনো অ্যাকশন, ইন্টারঅ্যাকশন, বিলিফ কোনো কিছুই কিন্তু পলিটিক্স এর বাইরে না। দ্যাটস ওয়াই পাওয়ার, দ্য কনসেপ্ট অফ পাওয়ার, যেটা কিনা সোশ্যাল সিস্টেমে ইম্পর্টেন্ট, সেটা কিন্তু পলিটিক্সেও ইম্পর্টেন্ট। এবার প্রশ্নটা হচ্ছে যে পলিটিক্সে সেই বিষয়টা কিভাবে থাকে, কিভাবে ইউজ হয় এবং কিভাবে আমরা বিষয়টাকে দেখি, সেটা যদি একটু আলোচনা করি নি তাহলে দেখা যাবে যে ডিলিমিটিং দ্য ডোমেইন অফ পলিটিক্স, এখানে খুব সুন্দর এক্সাম্পল দিয়ে বোঝানো রয়েছে। কি বোঝানো রয়েছে? এখানে লেখা লেখা রয়েছে যে ধরো কোনো একটা ফ্যামিলি, সেই ফ্যামিলির ভেতরে ঝামেলা চলছে। তো ফ্যামিলির ভেতরে যে ঝামেলাটা চলছে সেটা কিন্তু আমরা কখনো মেটাতে যেতে পারবো না। তার কারণ দুটো জিনিস কনসেপ্ট জেনে রাখো, একটা হচ্ছে পাবলিক স্ফেয়ার, আরেকটা হচ্ছে প্রাইভেট স্ফেয়ার। কি জিনিস? বলছে যে তুমি সোসাইটিতে
যা খুশি করছো সেটা পাবলিক ডোমেনের মধ্যে পড়ছে, তুমি প্রাইভেট লাইফে যেটা খুশি করছো সেটা তোমার প্রাইভেট ডোমেনের মধ্যে পড়ছে। জেন্ডারের মধ্যেও পাবলিক স্ফিয়ার প্রাইভেট স্ফিয়ার আসবে, কিন্তু পলিটিক্সের ক্ষেত্রে আসে একটু অন্যভাবে। সেটা হলো যে সাধারণত ফ্যামিলির ভেতর যেটা থাকছে সেটাকে প্রাইভেট স্ফিয়ার বলা হচ্ছে, এবং সেইখানে বাইরের কেউ পাওয়ার আরোপ করতে পারে না। হ্যাঁ, তুমি এবার প্রশ্ন করতেই পারো যে স্যার ওই ডোমেস্টিক ভায়োলেন্সের কেসটা, সেখানে তো বাইরের থেকে পাওয়ার ইউজ করা হয়। হ্যাঁ, পাওয়ার ইউজ করা হচ্ছে তখন যখন কেউ গিয়ে সেটা পাবলিক স্ফিয়ারে গিয়ে রিপোর্ট করছে, তখন পাওয়ার ইউজ করে সেই ডোমেস্টিক ভায়োলেন্স যে করছে তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়। কিন্তু যেখানে কিনা পুরো বিষয়টাই প্রাইভেটে রয়েছে, সেখানে কিন্তু প্রাইভেট স্ফিয়ারে কোনো পাওয়ার কিন্তু কাজ করে না। তাহলে প্রাইভেট স্ফিয়ারের এক্সাম্পল হতে পারে যে ফ্যামিলির ভেতর ঝামেলা। কিন্তু পাবলিক স্ফিয়ার বলতে বোঝাচ্ছে যে যখন সেই নির্দিষ্ট ফ্যামিলিটাই বা সেই ফ্যামিলির কোনো রিপ্রেজেন্টেটিভ পঞ্চায়েত লেভেলে এসে, পঞ্চায়েত লেভেল বা ডিস্ট্রিক্ট লেভেল বা যে কোনো, মানে মোটমাট কথা বাড়ির বাইরে বেরিয়ে এসেছে, বাড়ির বাইরে বেরিয়ে এসে কোনো রকম কোনো সিদ্ধান্ত নিচ্ছে বা পাওয়ারের দ্বারা সে ইনফ্লুয়েন্স হচ্ছে, এরকম যে কোনো বিষয়, সেটা কিন্তু হয়ে যাচ্ছে তোমার পাবলিক স্ফিয়ারের মধ্যে। এখানে দেখো খুব সুন্দর এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিয়েছে, what happens within the family in terms of power relations is not included in the category of politics. Okay, when the family or its representative participates in the affairs of the neighborhood or the village, অর্থাৎ প্রতিবেশী বা গ্রামের যদি কোনো রকম কোনো সমস্যায় তারা ইনক্লুড করছে নিজেদেরকে, এবং যেটা কিনা অন্যদেরকে ইনফ্লুয়েন্স করছে, তাদের অপিনিয়ন দিচ্ছে, তাদের নির্দিষ্ট অ্যাক্ট করছে, তখন এটাকে বলছে কিন্তু পলিটিক্স। তার মানে সেইখানে যেখানে সে বাইরে বেরিয়ে এসেছে, পাবলিক স্পেয়ারে বেরিয়ে এসেছে, পাবলিক স্পেয়ারে বেরিয়ে এসে যখন সে নিজের অপিনিয়ন রাখছে বা নিজের হচ্ছে কোন রকম অ্যাকশন করছে, তার মানে সে পলিটিক্যাল এরিনায় ঢুকে গেছে। তাহলে পলিটিক্যাল এরিনায় মানে পলিটিক্যাল যে বিষয়টা সেটা পাবলিক প্রাইভেট স্ফিয়ারে একটু কম খাটে, খাটে কি খাটে না সেটা আমরা পরে আরো ভালো করে বুঝতে পারবো, এবং পাবলিক স্ফিয়ারে বেশি খাটে। তাই আমরা বলতে পারি এক্ষেত্রে যে পাবলিক স্ফিয়ারে পাবলিক স্ফিয়ার মানেই পলিটিক্যাল এরিনা, যেখানে কিনা পাওয়ারটা দারুণভাবে কাজ করে। এবার প্রশ্ন হচ্ছে যে আমি নয় বাইরে এবার বেরিয়ে এলাম, আমি বাইরে বেরিয়ে এলাম বলতে আমি আর প্রাইভেট স্ফিয়ারে নেই, আমি পাবলিক স্ফিয়ারে বেরিয়ে চলে এসেছি। এবার প্রশ্নটা হচ্ছে যে আমি তাহলে কার কথা শুনবো কার কথা শুনবো না। এইখানেই আসে এই ধারণাটা যেটার নাম হলো কনসেপ্টস অফ অথরিটি। অথরিটি কি আমি তোমাদের আগের ক্লাসেই পড়িয়ে দিয়েছি, যদি মনে থাকে তাহলে একটু আমার সাথে বলবে যে কি বলেছিলাম, যে পাওয়ার যখন কিসের সাথে যুক্ত হয়, পাওয়ার যখন লিগ্যালিটির সাথে যুক্ত হয়, পাওয়ার যখন লিগ্যালিটির সাথে যুক্ত হয় তখন কি হয়ে যায়, অথরিটি। আচ্ছা, তাহলে এই লিগ্যালিটি জিনিসটা কি, যেইটাকে তোমরা মানছো, রাইট? তাহলে কনসেপ্ট অফ অথরিটি এইটা কিন্তু আসলো কোথা থেকে, দেখো এখানে খুব সুন্দর করে পরপর পরপর লেখা রয়েছে। কোথায় গেল, যে আমরা কোন কোন জিনিস মানি, কোন কোন জিনিস মানি না, সেই যে বিষয়টা যদি আমরা সেটা দেখি তাহলে দেখতে পারবো এখানে দেখো খুব সুন্দর করে টার্মগুলো ইউজ করে করে লেখা রয়েছে। এক হচ্ছে অথরিটি, এটা একটা ধরন পাওয়ারের। দুই হচ্ছে কোয়ারশন, এটা একটা ধরন। তিন হচ্ছে ফোর্স, এটা একটা ধরন। তাহলে আমাদের প্রশ্নটা কি ছিল, পাওয়ারের বিভিন্ন রূপ। তাহলে আমরা রূপ পেলাম, কি রূপ পেলাম, যে পাওয়ার তো পলিটিক্যালি ইনফ্লুয়েন্সার হিসাবে কাজ করেই, পাওয়ারটা যখন লিগ্যালিটির সাথে যুক্ত হয়ে যায় তখন হয়ে গেল অথরিটি। যখন আমরা প্রেসার দিচ্ছি, কোয়ারশন বলতেও তোমরা ইংলিশ ডিকশনারিতে ফোর্স পাবে, আবার ফোর্স বলতেও কোয়ারশন পাবে। অর্থাৎ আমরা এক্ষেত্রে বলতে পারি যে কোয়ারশন বলতে বোঝায় যে কোনো এক ধরনের চাপ, আবার যখন আমরা ফোর্স বুঝবো যে তখন এক ধরনের প্রেসার, বাট সে প্রেসারটা অন্য ধরনের হবে, যে রূপটা অবশ্যই চাপের থেকে ডিফারেন্ট হবে। তাহলে তোমরা তো বলতেই পারো সেই হিসাবে যে স্যার সবই তো এক, যে যা ইনফ্লুয়েন্স তাই পাওয়ার, তাই অথরিটি, তাই কোয়ারশন, তাই ফোর্স। না, তোমাকে খুব মাইনিউটলি বুঝতে হবে যে ইনফ্লুয়েন্সের এরিনাটা কতটা, পাওয়ারের এরিনাটা কতটা, পাওয়ারটা কোথায় কোথায় কাজ করে,
ইনফ্লুয়েন্সটা কোথায় কোথায় কাজ করে, কখন কোনো জিনিসকে আমরা ইনফ্লুয়েন্স বলবো, কখন সেই বিষয়টা হয়ে উঠবে পাওয়ার, পাওয়ারটা কখন হয়ে উঠবে অথরিটি, অথরিটি কখন কোয়ার্স করতে পারে, প্রেসার দিতে পারে, আর কখন সে ফোর্স দেয়। এই সবগুলোই মাইনিউট বিষয়। আমি আগের ক্লাসে অলরেডি পলিটিক্যাল ইনফ্লুয়েন্সটা বুঝিয়েছি, তখন অথরিটি পাওয়ারের কথাও বলেছিলাম, তার সাথে অথরিটির গল্পও বলেছিলাম। আজকে অথরিটিটাই আমরা আরেকটু ভালো করে বুঝবো। কনসেপ্ট অফ অথরিটি কি লেখা রয়েছে এখানে, বলছে যে আমরা যখন লেজিটিমেট ওয়েতে মেনে নিই যে আমার সামনে যে মানুষটা রয়েছে সেই মানুষটার ক্ষমতা আছে। কেমন ক্ষমতা? যে সে যেটা বলবে আমি সেটা শুনবো, যে তার একটা রাইট আছে, অধিকার আছে, ঠিক আছে, যে তার একটা অধিকার আছে আমার উপর ক্ষমতা আরোপ করার, তাই সে যেটা বলবে আমি শুনবো। এক্সাম্পল, তুমি বাইকে করে যাচ্ছ, হেলমেট ছাড়া তোমাকে ধরলো, তোমাকে ধরার সাথে সাথেই ফাইন কাটবে। তুমি তাকে কি প্রশ্ন করতে পারো যে আমাকে কেন ফাইন কাটলে? আমি হেলমেট পরিনি, আমার ইচ্ছা, আমি মরলে মরবো, তোমার কি? না, এটা আমরা প্রশ্ন করতে পারি না তার ট্রাফিক পুলিশকে। তার কারণ যে ট্রাফিক পুলিশের কাছে সেই অথরিটি আছে। অথরিটিটা কে দিল? তাকে অথরিটিটা দিয়েছে আমাদের ল। এই লটা কে বানিয়েছে? এই লটা কিন্তু আমরাই আবার বানিয়েছি, যে আমাদের যারা রিপ্রেজেন্টেটিভ তারাই বানিয়েছে। অর্থাৎ কোথাও না কোথাও দেখা যাবে যে পিপল তারাই এই নিয়মগুলো পুরোটা বানিয়েছে। সেই কারণেই ওই অথরিটিটাকে আমরা মেনে নিই, কারণ লিগালিটি ওটাকে আমরাই দিয়েছি। তো আশা করি ব্যাপারটা বোঝাতে পারলাম যে কেন ওই লিগালিটি কথাটা যুক্ত হয়ে হয় এবং কেন আমরা সেই লিগালিটিটা মেনে নিই। এবং অথরিটি তৈরিই হয় যে আমাদের ওপর যাতে তারা পাওয়ারটা এক্সারসাইজ করতে পারে। আহ, একটা মানে পাওয়ারের সাথে যখন হচ্ছে কোনো একজন, এটা খুবই সিম্পলি ভাবে তাহলে তোমরা বুঝে গেছো যে একটা মানুষ, একটা মানুষের কাছে যখন শুধু পাওয়ার থাকবে, সে তোমাকে নানাভাবে ইনফ্লুয়েন্স করতে পারে, সে তোমাকে প্রেসার দিতে পারে, সে ইললিগাল কাজবাজ করতে পারে। কিন্তু সেই পাওয়ারের সাথে যখন অথরিটি লিগালিটি যুক্ত হয়ে যাবে, তখন সেটা আর আমরা ইনফ্লুয়েন্স হিসাবে দেখবো না, তখন সেটাকে আমরা মান্যতা হিসাবে দেখবো, নিয়ম হিসাবে দেখবো, নর্ম হিসাবে দেখবো, এবং মনে করবো যে এটাই তো হয়, এটাই তো সবাই মিলে মানে। লেজিটিমেসি, ওকে, লেজিটিমেসি অফ দ্য ইউজ অফ পাওয়ার, যে যখন পাবলিক ডোমেনে রেগুলারাইজ হয়ে যায় যে সবাই মানছে তাই আমাকেও মানতে হবে, যে এবং জানি যে এটাই হয় এটাই হবে, তখন কিন্তু এটা একটা নিয়মে পরিণত হয়ে যায়। তো অথরিটি কিন্তু একটা নিয়মে পরিণত হয়ে যায়, ঠিক যেমন ট্রাফিক পুলিশ দেখলেই তোমরা দৌড় মারো উল্টো দিকে, কারণ জানো যে এটা নিয়ম, যে ধরলে টাকা টাকা দিতেই হবে। তো এটা কিন্তু পুরোটাই অথরিটির গল্প চলে। আশা করি বোঝা গেল এই বিষয়টা। এইবার আমরা দেখব যে ম্যাক্স ওয়েবারের একটা বক্তব্য। উনি কি বলেছিলেন? উনি বলেছিলেন যে এই অথরিটিটা আমাদের সোসাইটিতে কিভাবে কাজ করে, যে অনেকগুলো তো সোসাইটি আছে, কিন্তু অথরিটিটা ঠিক কিভাবে কাজ করে। উনি 1 2 3 করে বলেছিলেন, আমরাও 1 2 3 করেই বোঝার চেষ্টা করব। কি উনি বলেছিলেন? ওনার বক্তব্য ছিল যে এক, Max Weber confined the political relations to an organizations of individuals. For them, this organization is to be territorially defined. ঠিক আছে, এখানে উনি বলছেন যে তার একটা ভৌগোলিক সীমানা থাকতে হবে, যে আমি তোমার ওপরে কোনো রকম কোনো যদি সীমানা বানান ভুলে গেছি, যে আমি যদি তোমার ওপর কোনো রকম কোনো প্রেশার দিতে চাই, ঠিক আছে, যে আমি তোমাকে অথরাইজ করতে চাই। অথরাইজ করতে চাই মিনিং যে আমি যা বলবো তা তুমি শুনতে বাধ্য। বলছে তার জন্য নাকি একটা আবার ভৌগোলিক সীমানা দরকার। এইটার ক্রিটিসিজমও আছে। দ্বিতীয় উনি কি বললেন? সেকেন্ডলি, ইট হ্যাজ টু বি বেসড অন দ্য আলটিমেট স্যাংশন অফ ফিজিক্যাল ফোর্স। যে সেই মানুষটা যদি আমার অথরিটি না মানে, তাহলে আমি ফিজিক্যাল ফোর্স অর্থাৎ দৈহিকভাবে তাকে প্রেশার দিতে পারি যাতে সে মানে। অর্থাৎ একটা স্টেট, সেই স্টেটের একটা নির্দিষ্ট বাউন্ডারি থাকবে, তবেই গিয়ে সেই স্টেট কোনো একটা মানুষের উপর অথরিটি আরোপ করতে পারবে। আবার স্টেট যদি দেখে যে তার পিপলরা, তার টেরিটরি আন্ডারে পিপলরা সেই কথাটা শুনছে না, তখন স্টেট তাদের ওপর এই ফিজিক্যাল ফোর্স আরোপ করবে, রাইট? এইটা হচ্ছে ওয়েবার বললেন। তাহলে এটা গেল হচ্ছে আমার 1 নম্বর, এটা গেল হচ্ছে আমার 2 নম্বর। কিন্তু এই বিষয়টার ক্রিটিসিজমও রয়েছে, যে আমাদের
সোশিওলজিস্ট হিসাবে তো আমরা সমস্ত পজিটিভ এবং নেগেটিভ দিক সবই পাই, যে তাহলে হোয়াট অ্যাবাউট গুজ্জার্স অর হোয়াট অ্যাবাউট রোমা অর জিপসিজ ইন ইউরোপ। কারণ প্রথম কথাই ইনি কি বললেন যে ভৌগোলিক সীমানা চাই। আসলে এই গুজ্জার যারা রয়েছেন ভারতবর্ষের, এদের নির্দিষ্ট কোনো ভৌগোলিক সীমানা নেই। এরা যেটা মানে যে এদের একটা নির্দিষ্ট ধরনের কাউন্সিল আছে, সেই কাউন্সিল যা বলবে এরা সেটাই করবে। এবার ধরো তুমি বাস করো ওয়েস্ট বেঙ্গলে, আর গুজরাটের যে কাউন্সিল আছে সে বলল যে এই ওয়েস্ট বেঙ্গলের গুজ্জার কমিউনিটি কিছু লোক ভুলভাল কাজ করেছে, তাদের সাজা দিতে হবে। দেখা যাবে যে সেই গ্রামের গুজ্জারের লোকেরা ওয়েস্ট বেঙ্গলে বসে বসে সেই সাজা দেবে, মানে এখান থেকে অথরিটি আরোপ করবে এবং ওয়েস্ট বেঙ্গলে সেই মানুষরা সেই কাজটা করবে। তাহলে ম্যাক্স ওয়েবার যে বললো একটা নির্দিষ্ট টেরিটারি থাকতে হয়, কোথায় টেরিটারি? টেরিটারি কাজ করছে না। পৃথিবীর যে প্রান্তে তারা থাকুক না কেন, তাদের কাউন্সিল যেটা বলবে তারা সেটা মানতে বাধ্য। তাহলে আমরা কিন্তু এটা বলতে পারি না যে নির্দিষ্ট ভৌগোলিক সীমানা থাকলে তবে গিয়ে অথরিটি চলে, নইলে কাজ করে না। আবার দ্বিতীয় কথা, উনি বললেন যে হচ্ছে স্টেট হচ্ছে আলটিমেট পাওয়ার হিসাবে ফোর্স ব্যবহার করতে পারে। কেমন ফোর্স? ফিজিক্যাল ফোর্স। এবার এটা আমরা জানি যে সাধারণত পুলিশ ব্যবহার করে থাকে, যে আমরা ধরো ধরো বললো যে এই এই কাজগুলো করবে না, আমরা ধরো করলাম, তো পুলিশ আমাদের লাঠি চার্জ করে বা হচ্ছে পানিশ করে বা হচ্ছে জেলে পুরে দেয়। তো ওইগুলো কিন্তু ফিজিক্যাল ফোর্সের মধ্যে করছে। কেন? যে স্টেটের যে অথরিটি আছে, স্টেট আমাকে যা নির্দেশ দিচ্ছে সেটা আমি মানছি না বলে ফিজিক্যাল ফোর্সটা আমার উপর আরোপ করা হচ্ছে। তো তাহলে পলিটিক্যাল রিলেশন কিভাবে ন্যাশনাল লেভেলে ঢুকে পড়লো দেখতে পারলে, যে হচ্ছে স্টেটের সাথে পাওয়ার যুক্ত হয়ে গেল। স্টেট, পাওয়ার, পলিটিক্স, সিস্টেম, ইনফ্লুয়েন্স। আশা করি তোমাদের এবার সব যে কনসেপ্ট গুলো ক্লিয়ার হয়ে গেছে। যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে ধীরে ধীরে লাইন বাই লাইন পড়ে সেগুলো ক্লিয়ার করে নিও। এর পরের দিন আমরা আরেকটু ভালো কিছুতে যাব, জটিল কিছুতে যাব। জটিল মানে যত দিন যাবে জটিল হবে, মজাদার হবে, ঠিক আছে? এই কনসেপ্টটা ছিল এতটাই, যে অনলি দেন উই ক্যান, সরি এই লাইনটা যদি আমি পড়ে শেষ করি, কি রয়েছে যে আমাদের রাষ্ট্রটা মানে সমাজটা রাষ্ট্র হয়ে উঠলো কখন? রাষ্ট্র হয়ে উঠলো তখন যখন at the national level in a society which has a fully developed state, we need to discuss the concepts of state and nation. Only then we can proceed to follow the story of the emergence of nation state in India. এই নেশন স্টেটের গল্পটা মনে রেখো কেমন, যে কি করে একটা নেশন স্টেট হয়ে উঠলো, সেটা কি জিনিস, নেশন স্টেট জিনিসটা খায় না মাথায় দেয়, এই গল্পটা কিন্তু আমরা আসবো। অর্থাৎ আমরা আমাদের একটা স্টেপও মিস করলে চলবে না। যে প্রথমে তো আমাদের বুঝতে হয়েছিল যে সোশিওলজি অফ পলিটিক্সটা কি জিনিস, তারপর আমরা বুঝলাম যে ইনফ্লুয়েন্স জিনিসটা কি, তারপর আমরা বুঝলাম যে পলিটিক্যাল ইনফ্লুয়েন্স জিনিসটা কি, তারপরে আমরা বুঝলাম যে পাওয়ার জিনিসটা কি, তারপর এর সাথে এটা পাওয়ারটা কখন অথরিটি হয়ে যাচ্ছে, অথরিটি হয়ে কিভাবে এটা স্টেটের সাথে যুক্ত হয়ে যায়, এবং স্টেটের সাথে যুক্ত হয়ে এটা কিভাবে এর ইন্ডিভিজুয়ালের অ্যাক্টকে রেগুলেট করে। ঠিক আছে, এই পুরো সিনারিওটা তোমাকে মাথায় রাখতে হবে এই পেপারটায় ভালো নাম্বার পাওয়ার জন্য। যদি ভালো লিখে দিয়ে আসতে পারো, যে একবার বুঝলেই হয়ে যাবে, কিচ্ছু মুখস্থ করার দরকার নেই। আজকের জন্য এতটাই। পরের দিন ক্লাসে কি করব একটু যদি দেখে নিই। পরের দিন আমরা ক্লাসে করব, আমাদের নেক্সট ডের কনসেপ্ট হবে স্টেট, সরি হ্যাঁ এটা তো শেষ, ক্যারেক্টারিস্টিক্স এন্ড ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার। পরের দিন হয়তো আমরা এই স্টেট সোসাইটি রিলেশনসে ঢুকবো, আশা করা যায়। ঠিক আছে, তাহলে আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে পরের দিন।